তো আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, ভালো। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব আমাদের আহ, যে টপিকটা, এটা খুবই আমাদের ডে টু ডে লাইফে গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসটা আমরা সব জায়গায় দেখে থাকি যে আমরা কিন্তু প্রথমেই যে কথাটা বলি যে চাকরি কোথায় করব, বিজনেস গ্রাজুয়েট হিসাবে প্রথমেই একটা নাম চলে আসে, ব্যাংকে কাজ করব। কিন্তু একটু ব্যাংকের কথা যদি চিন্তা করি, ব্যাংক কিন্তু আহ, একটা বিল্ডিং না, একটা প্রতিষ্ঠান না, শুধু হেড অফিস না। আহ, সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের ব্রাঞ্চ থাকে। তাহলে এই যে ব্রাঞ্চ গুলো অপারেট হয়, ব্রাঞ্চ গুলো কিভাবে তাদের হিসাবগুলো রাখে, তো শুধু ব্যাংক না, এরকম অনেক প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ আছে। তাহলে ব্রাঞ্চ গুলো কিভাবে তাদের অ্যাকাউন্টিং রেকর্ড গুলো মেনটেন করে। আবার অবশ্যই একটা নির্দিষ্ট সময় শেষে বা বছর শেষে কি করতে হয়, যে যে হেড অফিস আছে, যে হেডকোয়ার্টার আছে, তাদের কি করতে হয়, সমস্ত ব্রাঞ্চ থেকে ইনফরমেশন গুলো নিশ্চয়ই আহ, নিতে হয়, এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে একটা কম্বাইন অ্যাকাউন্টিং রিপোর্ট নিশ্চয়ই তৈরি করতে হয়। তো সেই বিষয়টাই আমাদের এই চ্যাপ্টারের মূল ফোকাস পয়েন্ট, দ্যাট ইজ অ্যাকাউন্টিং ফর ব্রাঞ্চেস এবং কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো আমরা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টার গুলোতে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়েছি কাদের জন্য, যে দুটো কোম্পানি, একটা প্যারেন্ট কোম্পানি একটা সাবসিডারি কোম্পানির মধ্যে যে একটা কম্বিনেশন হয় বা কনসলিডেশন হয়, সেটা কিভাবে প্রিপেয়ার করতে হয় আমরা কিন্তু শিখেছি। কিন্তু এখানে কিন্তু আলাদা দুইটা প্রতিষ্ঠান না, বরঞ্চ একই প্রতিষ্ঠানের আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ যে থাকতে পারে, তাহলে ব্রাঞ্চ তাদের ইন্ডিভিজুয়াল রেকর্ড গুলো কিভাবে রাখে, এবং বছর শেষে কোম্পানি কিভাবে ব্রাঞ্চের ইনফরমেশন গুলোকে গ্যাদার করে একসাথে একটা কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো আপনাদের কাছে অলরেডি চ্যাপ্টারের কপিটা আছে। তো আমিও অবশ্যই সেই সফট কপিটা আপনাদেরকে স্ক্রিন শেয়ার করব, আর হার্ড স্যার, কপি আপনাদের কাছে আছে। বইয়ের কত নাম্বার চ্যাপ্টার এটা? তো বইতে আছে, একটু খুঁজলেই পাবেন, ফরেন কারেন্সির আগে বা পরে যে কোনো এক জায়গায় আছে। তো একটু নিজেরা খুঁজে নেই। ঠিক আছে, আর আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনে লক্ষ্য করে মনোযোগ দিলেও যথেষ্ট। যদি স্ক্রিন ঠিক মতো দেখা যায় তাহলে স্ক্রিন শেয়ার করলেও যথেষ্ট। সাথে একটু খালি খাতা কলম রাখেন, যাতে আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো বা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো যখন আসবে আমরা যাতে নোট করে রাখতে পারি বা প্র্যাকটিস করতে পারি, সেজন্য। তো খাতা কলমটা খালি পাশে রাখেন, বই আমি শেয়ার করতেছি। সো আমি এখন স্ক্রিন প্রেজেন্ট করছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি স্যার। ওকে, সো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ব্রাঞ্চেস, কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো অবশ্যই এই চ্যাপ্টারের স্কোপ কি? সো স্কোপ হচ্ছে আমাদের যে এক একটা বিজনেস এন্টারপ্রাইজের যে বিভিন্ন ব্রাঞ্চ বা ডিভিশন থাকে, সো এই ব্রাঞ্চ আর ডিভিশন গুলো কিভাবে তাদের সেপারেট কিভাবে তাদের হিসাবগুলো, অ্যাকাউন্ট গুলো মেনটেন করছে, এবং ফাইনালি তাদের সাথে হোম অফিসের নিজেদের মধ্যেও কিন্তু অনেক লেনদেন হয়, ট্রানজেকশন হয়, সেগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয়, এবং ফাইনালি কিভাবে একটা কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ অফ দিস চ্যাপ্টার। সো তারপরে যদি আমরা শুরু করি, হোয়াট ইজ ব্রাঞ্চ অর ডিভিশন, আমরা খুব ভালো করেই জানি যে একটা বিজনেস যখন বড় হতে থাকে তখন অবশ্যই একটা জায়গায়, একটা এলাকায় উপরে নিশ্চয়ই তারা নির্ভর করতে চায় না, তারা এক্সপানশন করতে চায়, বাড়াতে চায়। আর অবশ্যই এক এলাকা থেকে ঢাকা শহরের সব এলাকা বা আহ, বিভিন্ন জেলায় কাজ করা সম্ভব না। এজন্য তারা বিভিন্ন বিভিন্ন শাখা, বিভিন্ন ব্রাঞ্চ, বিভিন্ন ডিভিশন তারা বিভিন্ন এলাকায় আলাদাভাবে ওপেন করে থাকে। তো এই আহ, একটা আলাদা বিজনেস ইউনিটকে, যেটা হেড অফিস থেকে আহ, দূরে অবস্থিত থাকে, এরকম প্রত্যেকটা বিজনেস ইউনিটকে এক একটা ব্রাঞ্চ বলা হয়ে থাকে। সো এই ব্রাঞ্চ যখন হচ্ছে,
তাহলে অবশ্যই ব্রাঞ্চ কার টাকাতে চলে? অবশ্যই হেড অফিসের টাকাতে চলে। সো এই যে হেড অফিস তাহলে তাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেয়, তাদেরকে হয়তো প্রোডাক্ট দিয়ে দেয়, তাদেরকে হয়তো কিছু ফান্ড দিয়ে দেয়। তাহলে এই ফান্ড, এই 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 রেসপন্সিবিলিটি, প্রোডাক্ট গুলো, এগুলো যখন আস্তে আস্তে ব্রাঞ্চের কাছে চলে যায়, ব্রাঞ্চের দায়িত্ব হলো সেটা সারা বছর ধরে হেড অফিসের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলোকে কমপ্লিট করা। এবং বছর শেষে ব্রাঞ্চের পারফরমেন্স কি, ব্রাঞ্চে কতটুকু লাভ হলো, ক্ষতি হলো, ব্রাঞ্চের সবকিছুই কিন্তু আবার হেড অফিসের কাছে বছর শেষে তথ্যগুলো নিশ্চয়ই আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এই মোটামুটি আমরা ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন সম্পর্কে কথা বলতে পারি। সো অবশ্যই নতুন ব্রাঞ্চ খুলতে গেলে খরচ হয়, বা যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য হেড অফিসই সেই খরচগুলো শুরুতে বেয়ার করে। তো আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম ফর এ ব্রাঞ্চ, যে একটা ব্রাঞ্চের অ্যাকাউন্টিং সিস্টেম আসলে কিভাবে ফলো করতে হয়। তো এই ব্যাপারটা যখনই আলোচনা আসলো, প্রথমেই একটা বিষয় আসলো হচ্ছে রেসিপ্রোকাল লেজার অ্যাকাউন্ট। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, যে রেসিপ্রোকাল লেজার অ্যাকাউন্ট। রেসিপ্রোকাল মানে কি, কেউ বলতে পারবেন? পারস্পরিক স্যার। পারস্পরিক না বিপরীত? জি স্যার। ঠিক আছে না, অপোজিট। রেসিপ্রোকাল বলতে জি। অপোজিট বোঝাচ্ছে বেশি। তো এই যে রেসিপ্রোকাল লেজার অ্যাকাউন্ট কেন বলছে, তার মানে অবশ্যই আমরা যখন হেড অফিস, তো এখানে কিন্তু হেড অফিসকে নাম ইউজ করা হয়েছে হোম অফিস। ঠিক আছে, হেড অফিসকে ইউজ করা হয়েছে এই বইতে হোম অফিস নামে। তো এই যে হোম অফিস কি করছে, ব্রাঞ্চকে কিছু ইনভেস্ট করছে, টাকা দিচ্ছে, ফান্ড দিচ্ছে, বা পণ্য সরবরাহ করছে। তো এই যে কাজগুলো করতেছে, অবশ্যই তারা যে ব্রাঞ্চে এগুলো পাঠাচ্ছে, তাহলে ব্রাঞ্চের নামে তারা নিশ্চয়ই একটা হিসাব মেনটেন করে। তাহলে আমরা বলতে পারি ব্রাঞ্চ যে এই এই যে ফান্ড দিচ্ছে বা প্রোডাক্ট দিচ্ছে, এটা ব্রাঞ্চের, এটা হেড অফিসের জন্য এক ধরনের কি ইনভেস্টমেন্ট। যে আমি কি করছি, আমি এই ব্রাঞ্চের উপরে কিছু টাকা ইনভেস্ট করছি। এখন ব্রাঞ্চের দায়িত্ব কি, এই টাকাগুলো পাইলো বা এই প্রোডাক্ট গুলো পেলো, এটাকে বেশি দামে বিক্রি করে বা এই টাকাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করে প্রফিট বের করে আবার প্রফিটটাকে হেড অফিসের কাছে পৌঁছে দেওয়া। তো এটা কিন্তু হচ্ছে ব্রাঞ্চের কাজ। সো হেড অফিসের হেড অফিস যে ব্রাঞ্চের কাছে যে ফান্ড দিচ্ছে বা প্রোডাক্ট দিচ্ছে, মার্চেন্ডাইজ দিচ্ছে, এগুলোকে আমরা তুলনা করতে পারি ইনভেস্টমেন্ট ইন ব্রাঞ্চ। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইন ব্রাঞ্চ। আর আহ, একইভাবে ব্রাঞ্চের পক্ষ থেকেও যদি আমরা কথা বলি, ব্রাঞ্চও নিশ্চয়ই হেড অফিসের নামে একটা আলাদা লেজার অ্যাকাউন্ট মেনটেন করবে, যে আসলে হেড অফিসের কাছ থেকে আমরা কি কি আহ, পাচ্ছি না পাচ্ছি, বা উল্টা ফেরত দিচ্ছি কিনা, আহ, যে ওদের কাছ থেকে কি কি নিয়েছিলাম সেটা কি কি কাজে ইউটিলাইজ করেছি, সেখান থেকে কত লাভ করেছি, আবার তাদেরকে কত লভ্যাংশ বা নেট ইনকাম ফেরত দিতে পেরেছি। তো এই পুরো বিষয়টা কিন্তু আবার ব্রাঞ্চও আলাদাভাবে হিসাব করে। সো হেড অফিসের জন্য ওটা ছিল ইনভেস্টমেন্ট ইন ব্রাঞ্চ, তার মানে এক ধরনের সম্পদ ইনভেস্ট করছি, যে আমরা ওদের উপরে ইনভেস্ট করছি, এবার ওদের দায়িত্ব বাকি কাজ করা। তাহলে ব্রাঞ্চের পক্ষে এটা কি, ব্রাঞ্চের পক্ষে আর কিছুই না, যে এটা আমাদের জন্য একটা ইকুইটি টাইপের অ্যাকাউন্ট, কারণ মালিক না, হেড অফিস তো আমাদের মালিক। তো ব্রাঞ্চের কাছে এটা একটা ইকুইটি টাইপের অ্যাকাউন্ট হিসেবে মেনটেন করে। সো রেসিপ্রোকাল কেন বলছে, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, হেড অফিস যে মেনটেন করতেছে ইনভেস্টমেন্ট ইন ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এই নামে যে একটা অ্যাকাউন্ট মেনটেন করবে, আবার অপোজিট দিক থেকে ব্রাঞ্চ ও হেড অফিসের নামে, হোম অফিস বা হেড অফিসের নামে একটা লেজার অ্যাকাউন্ট মেনটেন করবে। সো অবশ্যই দুটো লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আহ, একই হবে, কারণ একই জিনিসের হিসাব দুইজন দুইজনের পক্ষ থেকে রাখছে। তবে পার্থক্যটা কোথায়, হেড অফিসের জন্য এটা যেহেতু ইনভেস্টমেন্ট, সে এটাকে অ্যাসেট হিসাবে রেকর্ড করছে, সো ডেবিট ব্যালেন্স থাকবে। আর যেহেতু আহ ব্রাঞ্চের জন্য এটা হেড অফিসের সাথে বিষয়টা তাদের জন্য একটা ইকুইটির মতো, তাহলে হেড অফিসের, সরি, ব্রাঞ্চ যে
হোম অফিস অ্যাকাউন্ট মেনটেন করবে, সেটা কিন্তু একটা ক্রেডিট ব্যালেন্স বের হবে। তো খালি এটাই পার্থক্য, একজনের ডেবিট ব্যালেন্স আরেকজনের ক্রেডিট ব্যালেন্স বের হবে, কিন্তু আসলে দুইটা লেজারের ব্যালেন্স কিন্তু সমান, এবং দুইটা লেজারে কিন্তু একই ঘটনাগুলোই রেকর্ড করা হয়ে থাকে। কিন্তু আহ, আমরা যেহেতু আলাদা দুইটা এন্টিটি ধরতেছি আপাতত, যে ব্রাঞ্চ তার হিসাব আলাদা রাখবে, হেড অফিস তার হিসাব আলাদা রাখবে, এই জন্য একজনের জন্য এটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, আরেকজনের জন্য এটা একটা ইকুইটি অ্যাকাউন্ট। তো একজনের ডেবিট ব্যালেন্সের সাথে আরেকজনের ক্রেডিট ব্যালেন্সের এই অ্যাকাউন্ট দুইটা মিলে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি কোনো গড়মিল হয় তাহলে বুঝতে হবে ওদের নিজেদের মধ্যে কোনো রেকর্ডিং এ বা লেনদেনের কোনো একটা রেকর্ডিং নিশ্চয়ই মিসিং হয়েছে। তো অবশ্যই এই দুইজনের দুই অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় সমান হওয়ারই কথা। বোঝা গেছে বিষয়টা? হ্যালো। জি স্যার। ওকে। তো এর পরের টপিকটা যদি দেখি, একটু আমরা রিপ্লাই গুলো তো করতে হবে অন্তত, একটু চ্যাটেও আমরা রিপ্লাই করতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্টটা কি আছে? এক্সপেন্সেস ইনকার্ড বাই হোম অফিস অ্যান্ড অ্যালোকেটেড টু ব্রাঞ্চেস। যে এমন অনেক ঘটনাই ঘটবে, কারণ ব্রাঞ্চ আর হোম হেড অফিস বা হোম অফিস কিন্তু আলাদা কেউ না, দুটো কিন্তু একটাই কোম্পানি। কিন্তু অনেক সময় কি হবে, যে এই যে হোম অফিস কিছু খরচ হয়তো করেছে, কিন্তু খরচের দায়ভারটা ব্রাঞ্চের উপরে দিয়ে দিয়েছে, খরচটা অ্যালোকেট করে দিয়েছে ব্রাঞ্চের উপরে। কারণ তাদের যুক্তি হচ্ছে যে আমরা যে এই খরচগুলো করেছি এগুলো হেড অফিসের জন্য খরচটা করি নাই, আসলে ব্রাঞ্চের জন্য আমরা ওই খরচটা করেছি। এই জন্য অনেক সময় হেড অফিস কি করে, নিজেরা খরচ করেও যেহেতু খরচটা তারা ব্রাঞ্চের উদ্দেশ্যে ব্রাঞ্চের কারণে করেছে, এজন্য তারা এটাকে খরচের দায়ভারটা বা খরচের চার্জটা ব্রাঞ্চের কাছে অ্যালোকেট করে দেয়। তো আমরা অঙ্ক করার সময় দেখব যে কিভাবে আহ, যখন একটা এমন কোনো ঘটনা ঘটে, এমন কোনো এক্সপেন্স ঘটে যেটা হয়তো হোম অফিস প্রাথমিকভাবে টাকাটা আসলে দিয়েছে, কিন্তু আসলে পরবর্তীতে চার্জ করেছে ব্রাঞ্চের, ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের নামে। তো এরকম আহ, ঘটনাগুলো আমরা ট্রানজাকশন যখন করব আলাদাভাবে দেখব। স্যার এরপর এক স্যার এই জিনিসটা যেটা বললেন একটু একটু রিপিট করেন স্যার কনসেপ্টটা, যে হোম অফিস অনেক সময় এরকম অনেক এক্সপেন্স করবে যেগুলো আসলে সে ব্রাঞ্চের নামে করে দিবে আসলে, কারণ হেড অফিস তো কাজ করেই মূলত ব্রাঞ্চের জন্যই, বা ব্রাঞ্চ তো একটা হেড অফিসের একটা পার্ট। জি জি। ওকে স্যার, ওকে। হ্যাঁ। তো অনেক সময় এক্সপেন্সটা যদি কোনো স্পেসিফিক ব্রাঞ্চের কারণে হেড অফিস করে থাকে, তাহলে অবশ্যই হেড অফিস সেটা নিজেদের খরচ না দেখিয়ে ব্রাঞ্চের অ্যালোকেট করে দিবে বা ব্রাঞ্চকে চার্জ করবে। আচ্ছা, এর পরের টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে অল্টারনেটিভ মেথড অফ বিলিং মার্চেন্ডাইজ শিপমেন্ট টু ব্রাঞ্চ। এই যে হেড অফিস গুলো অ্যাকচুয়ালি এতগুলো ব্রাঞ্চ করে কেন? তার মানে কি তাদের পণ্যগুলো দেশের আনাচে কানাচে বা শহরের আনাচে কানাচে পৌঁছায় দেওয়ার জন্যই কিন্তু এত ব্রাঞ্চ। তো অবশ্যই একটা কোম্পানি তাদের প্রোডাক্ট গুলো বিভিন্ন ব্রাঞ্চের কাছে আগে সেন্ড করে, ব্রাঞ্চের দায়িত্ব হলো সেগুলো কাস্টমারের কাছে বিক্রি করে দেওয়া। কিন্তু এই যে হেড অফিস ব্রাঞ্চের কাছে যে পণ্যগুলো পাঠাচ্ছে, তো এই পণ্য পাঠানোটার সময় ওরাও কিন্তু একটা বিল করে। তার মানে হেড অফিসও এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি শিপমেন্টের সময় ব্রাঞ্চের এগেনস্টে কিছু বিল ক্রিয়েট করে। আর ব্রাঞ্চের দায়িত্ব হলো ওই পণ্যগুলো রিসিভ করে যে বিলে হেড অফিসের কাছ থেকে তারা নিয়ে আসছে তার থেকে বেশি দামে নিশ্চয়ই মার্কেটে কাস্টমারের কাছে সেল করবে, এবং সেল করে প্রফিট করার চেষ্টা করবে। এখন এই ব্যাপারটার মধ্যে ব্রাঞ্চ আর হেড অফিসের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে। কেন? কারণ একটা হেড অফিস চাইলে এই যে আহ, পণ্যগুলো যখন পাঠাবে, ইনভেন্টরি গুলো যখন পাঠাবে, তখন যে বিলগুলো করবে এই বিলটা তিন ভাবে করা যেতে পারে। সো দেখেন, অল্টারনেটিভ মেথড বলছে। সো প্রথম বলতেছে কি,
যে অনেক সময় বিল করে কিসে, অ্যাট হোম অফিস কস্ট। যে প্রথম একটা অল্টারনেটিভ হতে পারে যে আমরা কস্ট প্রাইসেই, দ্যাট মানে ক্রয় মূল্যেই আমরা জাস্ট শিপমেন্ট করে দিব এবং ব্রাঞ্চকেও সেই টাকাই বিল করব। যে আমি ধরেন 50,000 টাকার পণ্য কিনে এনেছে হেড অফিস, এবং ওই 50,000 টাকা দরেই আমি আমার ব্রাঞ্চকে শিপমেন্ট করেছি, ব্রাঞ্চকেও জানাই দিছি আমাদের এই পণ্যের দাম 50,000 টাকা, সো তুমি এর উপরে মার্কআপ প্রফিট ইনক্লুড করে বিক্রি করবা। সো শুনলে এটাকেই খুব স্বাভাবিক মনে হচ্ছে, কারণ দুইটা তো আর আলাদা কোম্পানি না, দুইজন তো সেম একটাই কোম্পানি। তাহলে যদি আসলে আমাদের কস্টিং 50,000 টাকা পড়ে, তাহলে তো সেই দামেই শিফট করা কথা। এটা খুবই কমন বিষয় মনে হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে হেড অফিস কি করে, একটু চালাকিও কিন্তু করে। সেই চালাকিটা কি, এর পরের যে আর বিলটা অনেক সময় কি করে তারা, এই যে পরবর্তী বোল্ড কথাটা যদি দেখেন আপনার পরের প্যারার, যে বিলিং শিপমেন্ট টু এ ব্রাঞ্চ অ্যাট এ পার্সেন্টেজ অ্যাবাভ হোম অফিস কস্ট। যে আমার হেড অফিসের যে অ্যাকচুয়ালি যে পণ্যগুলো কিনতে যা খরচ হয়েছে, তার থেকেও বেশি দামে কি করেছে, ব্রাঞ্চের বিল করা হয়েছে। যে আমার 50,000 টাকা দিয়ে আমি কিনেছিলাম ইনভেন্টরি গুলো, কিন্তু আমি ব্রাঞ্চকে যখন শিপমেন্ট করলাম, ব্রাঞ্চকে বলেছি কি, ওকে এটা 60,000 টাকা, ব্রাঞ্চকে বলেছি, ব্রাঞ্চকে বিল করেছি 60,000 টাকা, কিন্তু ব্রাঞ্চ কিন্তু জানে না এটার অ্যাকচুয়ালি ক্রয় মূল্য কত ছিল। ব্রাঞ্চ খালি এটা জানে, আমাকে যেহেতু 60,000 টাকা দরে দিয়েছে, তাহলে আমার কাজ হচ্ছে চেষ্টা করা 60,000-এর থেকে বেশি দামে আমি এগুলোকে বিক্রি করতে পারি কিনা। সে এটা কেন করে, আহ, একটা হেড অফিস বা হোম অফিস এই কাজটা কেন কেন করে? কারণ ওরা তো আলাদা কোনো কোম্পানি না, ওরা তো আমাদেরই ব্রাঞ্চ, ওদের কাছে কেন আমরা বেশি বিল চার্জ করবো? কারণ সেফটির জন্য। যে অনেক সময় হতে পারে যে কি, আমি 50,000 টাকা দিয়ে কোম্পানি কিনেছে আসলে, কিন্তু আমি যদি ওকে 60,000 টাকা চার্জ করি, তাহলে অবশ্যই ব্রাঞ্চের ইন্টেনশন থাকবে কি করা, এর থেকে বেশি দামে বিক্রি করা। তাহলে যদি ওরা 70,000 টাকাও বিক্রি করতে পারে, তাহলে ব্রাঞ্চ জানতেছে ওদের লাভ হয়েছে 10,000 টাকা, কিন্তু ওভারঅল কোম্পানি বা হেড অফিস কিন্তু বুঝতে পারতেছে বিজনেসের আসলে প্রফিট হয়েছে 20,000 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজকে ইনক্রিজ করার জন্য অনেক সময় এই টেকনিক ফলো করে। আরেকটা কারণেও কিন্তু এই কাজটা করা হয়, যে অনেক সময় আমরা কি চাই, হেড অফিস ব্রাঞ্চের পারফরমেন্স দেখতে চায়। সো দেখা যাচ্ছে, আহ, ধরেন ওরা তো 60,000 টাকায় বিক্রি করলো, কিন্তু ওরা বিক্রি 60,000-এর থেকে বেশি দামে খুব একটা করতে পারলো না, কারণ বিজনেস পরিচালনাগত, ব্রাঞ্চের পরিচালনাগত আরো তো অপারেটিং এক্সপেন্স গুলো আছে। তাহলে সেগুলো দিতে যে আসলে বিজনেসের ধরেন 5,000 টাকা লস হইলো সাপোজ, যে ব্রাঞ্চের লস হইলো কত, 5,000 টাকা। তখন হেড অফিস কি বলবে, আরে তোমাদের দিয়ে কিছু হবে না, তোমরা তোমাদের পারফরমেন্স খুবই খারাপ, সো তোমাদের কোনো বোনাস টোনাস দেওয়া হবে না, তোমাদের পারফরমেন্স ভালো না, পরের মাসে আরো ভালো করে কাজ করবা। কিন্তু আসলে কিন্তু ব্রাঞ্চের 5,000 টাকা লস হলেও ওভারঅল বিজনেসের কিন্তু লাভ হচ্ছে, কারণ আগেই যখন হেড অফিস কি করেছিল, ট্রান্সফার করেছিল 50,000 টাকার জিনিসটা 60,000 টাকায় বিল করে পাঠাইছিল, তারা অলরেডি কিন্তু 10,000 টাকা একটা এক্সট্রা প্রফিট তারা হাতে রেখে দিয়েছিল। এখন ব্রাঞ্চ যদি 5,000 টাকা লসও করে, ওভারঅল কোম্পানির কিন্তু 5,000 টাকা এখনো লাভ আছে। তো অনেক সময় ব্রাঞ্চকে আরো ইফিশিয়েন্ট ইফেক্টিভ করার জন্য, কাজে দক্ষতা বাড়ানোর জন্য, বা একটু ভুল ধরানোর জন্য, টেকনিক্যালি অনেক সময় হোম অফিস কস্ট, দ্যাট মিনস ক্রয় মূল্য থেকে বেশি দামেও আহ, এই ব্রাঞ্চে যখন পণ্যগুলোর শিপমেন্ট করা হয়, বেশি দামেও অনেক সময় বিল করা হয়ে থাকে। বোঝা গেছে কথাগুলো? জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে বিলিং শিপমেন্ট টু এ ব্রাঞ্চ অ্যাট রিটেল সেলিং প্রাইস। যে অনেক সময় হতে পারে কি, আহ, যদিও এটা সম্ভাবনা কম থাকে, যে ব্রাঞ্চের আর আসলে কোনো কাজই নাই, তাদেরকে জাস্ট এনশিওর করা যে তোমরা আহ, খালি কি পণ্যগুলো কাস্টমারের হাতে পৌঁছে দিবা, এটাই তোমাদের মূল কাজ। এবং আগে থেকেই কোম্পানি কি করে, সেলিং প্রাইস যেটা আলটিমেটলি হবে, সেই সেলিং প্রাইসেই ব্রাঞ্চের কাছে পাঠায়, ব্রাঞ্চের দায়িত্ব খালি অর্ডার নিয়ে পণ্যগুলো কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য। তো এখানে
তার মানে ব্রাঞ্চের পারফরমেন্সের উপরে খুব একটা ডিপেন্ড করে না, কারণ ব্রাঞ্চকে আগে থেকেই কারণ ধরেন পণ্যের গায়ে যে তালিকা মূল্য দেওয়া সেই তালিকা মূল্যই তাদেরকে পাঠানো হয়ে থাকে, এটার সম্ভাবনা আসলে কম থাকে। আহ এটা হচ্ছে যখন পুরা বিজনেসের মধ্যে একেবারে কমন কিছু সিস্টেম থাকে, সবাই জানে যে ক্রয় মূল্য কত, সবাই জানে যে বিক্রয় মূল্য কত হবে, সবকিছুই যখন একেবারে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা যখন সব ঠিকঠাক থাকে, সো তখন অনেক সময় এই ব্রাঞ্চ রিটেল সেলিং প্রাইসেও চার্জ করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি, যে সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর ব্রাঞ্চ অ্যান্ড ফর হোম অফিস। তো অবশ্যই ব্রাঞ্চ যে সারা বছর বা সারা মাসে যে বিজনেস অপারেট করছে তার একটা স্টেটমেন্ট কিন্তু তাকে তৈরি করতেই হবে। সো ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট তাদেরকে প্রিপেয়ার করতেই হবে। আবার অবশ্যই হোম অফিসও তাদের নিজস্ব ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে। সো এই যে ইন্ডিভিজুয়ালি সবাই সবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, এটা হচ্ছে একটা ইন্টারনাল ইউজের কারণে শুধুমাত্র, যাতে আমরা স্পেসিফিক প্রত্যেকটা ব্রাঞ্চের পারফরমেন্স কত আলাদা আলাদা ভাবে বুঝতে পারি। তো এই জন্য ব্রাঞ্চরাও তাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে নির্দিষ্ট সময় পর পর, আবার হোম অফিসও তাদের নিজস্বটা করবে। আর ফাইনালি কি করতে হবে, যেটা পরবর্তী পয়েন্টে বলেছে, কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর হোম অফিস অ্যান্ড ব্রাঞ্চ। যে যেহেতু এই হোম অফিস আর ব্রাঞ্চ সবাই মিলে তো একটাই কোম্পানি, একটাই এন্টিটি, একটাই সত্তা, তাহলে অবশ্যই বছর শেষে হেড অফিসের দায়িত্ব সকল ব্রাঞ্চ থেকে তাদের ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো যখন পেয়ে যাব, তাহলে সেই স্টেটমেন্ট গুলো প্লাস হোম অফিসের নিজস্ব স্টেটমেন্ট, এই সবগুলো কম্বাইন করে একটা কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অবশ্যই হোম অফিসকে তৈরি করতে হবে, যেখানে সকল ব্রাঞ্চের ইনফরমেশন গুলো ইনক্লুড থাকবে। এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেটা আগে শিখেছিলাম, আহ, দুইটা উম, একই নিজেদের মধ্যে যদি কোনো ট্রানজেকশন হয়, সেই ইন্টার, এটা তো আগেরটা ছিল ইন্টার কোম্পানি, এটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি। দ্যাট মিনস অর্গানাইজেশনের ভিতরেই ইন্ট্রা কোম্পানি এই যে লেনদেন গুলো যে হচ্ছে, সেইগুলোকেও এলিমিনেট করে একটা কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো এই কিন্তু আমাদের থিওরিটিক্যালি বেসিক ধারণা, আমাদের ব্রাঞ্চ কি করবে বা হোম অফিস কি করবে সেই বিষয়ে। কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো সবাই রিপ্লাই করি আমরা, না বুঝলে জিজ্ঞাসা করি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। তো স্যার এখন আমরা, প্রশ্ন আছে স্যার একটু। আচ্ছা বলেন। স্যার এই যে একটা এই যে তিনটা পার্ট দেখেছিলেন না স্যার, যে অনেক সময় হোম অফিস চার্জ করে, এই যে তিনটা পার্ট দেখালেন, ওই যে জি ওই জি। যে এই যে স্যার এট পার্সেন্টেজ এবং পার্সেন্টাইজ হোম বিলিং। অফিস কস্ট, এখানে কি একটা বললেন যে স্যার যদি কোম্পানি ধরেন টার্গেট দিল 60,000, সে 55,000 করতে পারছে, আমার 5,000 লস না হইলো, আমার 5,000 লস হইলো, ওভারঅলি কোম্পানির লাভ হইলো, ওভারঅলি কোম্পানির লস হইলো না, এই ব্যাপারটা কি বুঝাইলেন? আর পরে যেটা বললেন এই যে রিটেইলের কনসেপ্টটা কি বুঝাইলেন একটু, এই দুইটা একটু কনসেপ্ট আমাকে বুঝাইলেন স্যার, রিপিটটা করে কনসেপ্ট আছে। আচ্ছা, আমরা বলছি যে অনেক সময় হেড অফিস কি করে, আপনি একটু মিউট করে দেন। জি হেড অফিস তার ক্রয় মূল্য থেকেও একটু বেশি দামে ব্রাঞ্চের কাছে ইনভেন্টরি গুলো শিপমেন্ট করতে পারে বেশি চার্জ করে। এটা একটা সেফটির জন্য, কারণ অবশ্যই দুটো দুটো কাজ করে। একটা হলো এটার মাধ্যমে আহ, আমাদের কিছুটা প্রফিট হাতে থেকে যাচ্ছে, কারণ আমি 50,000 টাকা জিনিস ওকে 60,000 বলেছি, ও তো ব্রাঞ্চ তো জানে এটার 60,000-এই পাওয়া গেছে, তাহলে নিশ্চয়ই এর থেকে বেশি দামে বিক্রি করতে হবে। কিন্তু হেড অফিস জানে যে এটার আসল মূল্য 50,000। সো ব্রাঞ্চ অনেক সময় ভালো পারফর্ম না করে যদি কোনো কারণে কিছুটা লসও করে বা অনেক ক্ষেত্রে অল্প লাভও করে, তাহলে আলটিমেটলি ব্রাঞ্চ যা লাভ করবে
সেই লাভের থেকে আসলে ওভারঅল কোম্পানি কিন্তু আরো 10,000 টাকা বেশি লাভ করতেছে। কারণ সেটা শুধুমাত্র জানে কে, হেড অফিস জানে, আর কেউ কিন্তু জানে না। কারণ সে 50,000 টাকার পণ্যটাকে 60,000 টাকায় চার্জ করেছিল ব্রাঞ্চকে। ব্রাঞ্চ আবার সেটার উপর ভিত্তি করে আরো বেশি দামে বিক্রির চেষ্টা করেছে। তো দুই এক সময় যদি লসও করে, আমরা বলেছি, তাহলে ব্রাঞ্চ আসলে যা লস করতেছে সেটা কিন্তু ওভারঅল কোম্পানির লস হবে না। কারণ আমরা বলেছি অলরেডি, যখনই হেড অফিস ব্রাঞ্চকে 50,000 টাকার জায়গায় 60,000 চার্জ করলো, বিজনেসের 10,000 প্রফিট কিন্তু এটাকে বলা হয় আনরিয়েলাইজ গেইন। অলরেডি কিন্তু একটা আনরিয়েলাইজ গেইন তারা ধরে রেখেছে। যখনই পণ্যগুলো বিক্রি হয়ে যাবে, তখন আমরা বলতে পারি যে আমাদের গেইন হয়েছে কয় টাকা। অলরেডি আমাদের হেড অফিস জানে গেইন হয়ে গেছে 10,000 টাকা। এরপরও ব্রাঞ্চ যদি আরো কিছু প্রফিট করতে পারে, তাহলে অবশ্যই সেগুলো হচ্ছে আমাদের কি অ্যাডিশনাল প্রফিট। সো বিজনেসের প্রফিটের অ্যামাউন্টটা বাড়ার সুযোগ থাকে। আরো একটা টেকনিক ইউজ হয়, সেটা হচ্ছে কি, যে যখনই আমি বেশি দামে বিল করব, তাহলে ব্রাঞ্চ তার ইনভেন্টরির ভ্যালু কি বেশি করে রাখবে। সো ধরেন আমি যখন 50,000 টাকা 60,000 টাকা বিল করলাম, তাহলে ব্রাঞ্চের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, ব্রাঞ্চের যে ব্যালেন্স শিট হবে, সেই ব্যালেন্স শিটে কিন্তু ইনভেন্টরির পরিমাণ 60,000 দেখাবে। বিক্রি হলে তো বিক্রি হলো, কমে গেল। বিক্রি না হলেও কিন্তু আমাদের কি থাকবে, ইনভেন্টরির ভ্যালুটা কিন্তু একটু বেশি মূল্যে, 60,000 মূল্যে কিন্তু থেকে গেল। তাহলে এই যে, তার মানে কি বিজনেসের অ্যাসেটটা একটু ওভার স্টেটেড হলো। তার মানে কি বিজনেসের অ্যাসেটের অ্যামাউন্ট বেশি হলে বিজনেসের পারফরমেন্স একটু বেটার, এরকম আমরা গেস করি না? তাহলে সেই হিসাবে আহ, দুইটা জিনিসে কাজে লাগে। একটা হলো একটু প্রফিট ইনক্রিজ করাতে হেল্প হয় যদি এভাবে করি। আহ, আরেকটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি একটু ওভার স্টেটেড থাকে পুরো কোম্পানির। ইনভেন্টরির মূল্যটা আমরা একটু বেশি দামে দেখাতে পারি, যাতে আমাদের অ্যাসেট একটু বেশি শো হয়। তো দুটো পারপাসে এটা হেল্পফুল হতে পারে। আবার রিটেল প্রাইসের কথা বলছে, এটা খুব একটা আহ, আহ, জি এটা স্যার, অ্যাকচুয়ালি রিটেল ইউজ, প্লাসটা বুঝে নিই স্যার। এটা মূলত ইউজ হয় হচ্ছে যে, যেসব পণ্য আসলে একটু বাজার মূল্যের উপর নির্ভরশীল। যেমন যে ভেজিটেবল বলেন, চাল ডাল বলেন, এই শস্য খাতের যে পণ্যগুলো, এই সব ক্ষেত্রে অনেক সময় যেহেতু এটা র্যাপিডলি চেঞ্জ হয়, এটা ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ওই বাজার মূল্যেই রেকর্ড করতে হয়, যাতে ইনভেন্টরি সব সময় আপ টু ডেট প্রাইসে থাকে। তো এটা অবশ্যই আহ, নির্দিষ্ট কিছু কোম্পানির জন্য বেশি ইউজ হয়, সব ধরনের কোম্পানির জন্য না। বুঝা গেছে? কারণ ওগুলো তো স্যার, র্যাপিডলি মার্কেট প্রাইস চেঞ্জ হয়, তাহলে সব সময় যে দামে, ওই দিনের যে মার্কেট প্রাইস যে দামে বিক্রি করতে পারছি, আমরা সেই দামেই ইনভেন্টরি গুলোকে রেকর্ড করব। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটু ইয়ে করি, জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা একটু অঙ্কের দিকে যাব, অসুবিধা নেই। তো একটা ইলাস্ট্রেশন আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, বাকিরা কি রিপ্লাই দেখতেছি স্যার। দিলে সমস্যা, মাইক্রোফোন নষ্ট সবার? না স্যার, দিতেছি তো। হ্যাঁ, তো দেন, অসুবিধা কি? আচ্ছা, সো দেখেন এখানে কি লেখা। অ্যাজিউম দ্যাট স্মালডিনো কোম্পানি বিলস মার্চেন্ডাইজ টু মেসন ব্রাঞ্চ অ্যাট হোম অফিস কস্ট। যে একটা কোম্পানি কি করেছে, তার মার্চেন্ডাইজ গুলো বা পণ্যগুলো, ইনভেন্টরি গুলো মেসন ব্রাঞ্চকে বিল করেছে কিসে? হোম অফিস কস্ট, যেটা আমাদের প্রথম অল্টারনেটিভ ছিল, যে ক্রয় মূল্যেই তাদেরকে ট্রান্সফার করবে বা করেছে। আচ্ছা, বা করে সাধারণত। এবং মেসন ব্রাঞ্চ মেনটেন কমপ্লিট অ্যাকাউন্টিং রেকর্ড অ্যান্ড প্রিপারেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বোথ দ্য হোম অফিস অ্যান্ড দ্য ব্রাঞ্চ ইউজ দ্য পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এবং এখানে কিছু তথ্য দেওয়া আছে।
যে 2005 সালে মেসন ব্রাঞ্চের সাথে কিছু ট্রানজ্যাকশন ঘটেছিল। সেই ট্রানজ্যাকশন গুলো তাহলে ব্রাঞ্চ কিভাবে রেকর্ড করবে, আর এই ঘটনাগুলোর সাথে হেড অফিসের কোনো হেড অফিস কিভাবে সেই ঘটনাগুলোকে মেনটেন করবে, আমরা দুইটা পক্ষেরই জার্নাল গুলো দেখবো। তার মানে একই ঘটনার জন্য হেড অফিস, হোম অফিস এবং মেসন ব্রাঞ্চ এই দুইজন কি জার্নাল দেয় আমরা সেটা কিন্তু এখানে খেয়াল করব। ট্রানজাকশন গুলো কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এক একটা ট্রানজাকশন করব এবং সাথে সাথে আমরা এটার জার্নালাইজও করে ফেলবো। তো প্রথম ট্রানজাকশনটা কি আছে? প্রথম ট্রানজাকশনটা কি আছে? Cash of 1000 was forwarded by Home Office to Mason branch. তাহলে কি করা হয়েছে একটু একজন যদি বুঝিয়ে বলতেন যে এই ট্রানজাকশনে কি স্যার, হলো। ক্যাশটা হোম অফিস থেকে ক্যাশটা মিশন ব্রাঞ্চকে ট্রান্সফার করা হয়েছে, তাকে দেওয়া হয়েছে, তার কাছে ফরওয়ার্ড করা হয়েছে। তার মানে টাকাটা পেয়েছে কে, কারা? মিশন ব্রাঞ্চ পেয়েছে। মেসন ব্রাঞ্চটা হচ্ছে টাকা পেয়েছে, আর টাকাটা দিয়েছে কে? হোম অফিস। হোম অফিস টাকাটা দিয়েছে। তাহলে এই ঘটনাটা যদি আমরা এখন জার্নালে রেকর্ড করতে চাই, একটু খাতা কলম বের করেন, আমিও আমার এক্সেল শিট বের করি, আপনাদেরকে দেখাচ্ছি। স্যার, বইয়ের মধ্যে এই এই প্রশ্নগুলা মানে এই চ্যাপ্টারটা উল্টা পাল্টা দেওয়া আছে স্যার, এক পেজ উল্টা আরেক পেজ উল্টা। ফটোকপি ভুল হয়েছে, বই তো আর ভুল হয় না, ফটোকপি ভুল হয়েছে। তো আমিও এক্সেল শিটে জার্নাল গুলো দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে প্রথম যে ট্রানজাকশনটা আছে সেটা হলো যে ক্যাশ 1000 ফরওয়ার্ড করেছে হোম অফিস মেসন ব্রাঞ্চকে। আচ্ছা, তাহলে আমরা একই জায়গায় একটু যদি দুটো কাজ করি, যে সংক্ষেপে একটু দেখাই, যে একদিকে তাহলে আমাদের হোম অফিস, একদিকে হচ্ছে ব্রাঞ্চ, যে একই ঘটনাগুলোর জন্য ব্রাঞ্চ কি রেকর্ড করবে আর হেড অফিস কিছু রেকর্ড করবে কি না। আচ্ছা, তাহলে প্রথম ট্রানজেকশনটা আমরা যদি বলি, তাহলে প্রথমে একটু হেডিং দিয়ে দিই আমরা, যে একটা হলো তাহলে একদিকে আমরা দেখাবো মেসন ব্রাঞ্চের হিসাব, একদিকে দেখাবো হচ্ছে হোম অফিসের হিসাব। স্যার, এখানে আপনি যে কাজটা করতেছেন আমরাও কিভাবে ঘর করবো? হ্যাঁ, একটা টির মতো ঘর করে ফেলেন বাম পাশে। হ্যাঁ, জাস্ট একটু কনসেপ্টটা বোঝার জন্য আর কি। তো ট্রানজাকশন নাম্বার প্রথমে এই পাশে দিলাম 1, এই পাশেও দিলাম 1। আমরা জানতে চাচ্ছি হোম অফিস কি জার্নাল দিবে, তার মানে বাম পাশে আমরা বোঝাচ্ছি হোম অফিস কি জার্নাল দিবে, আর ডান পাশে দিচ্ছি আমরা যে মেসন যে ব্রাঞ্চটা আছে সে কি জার্নাল দিবে এই ঘটনার জন্য। তো ট্রানজাকশন 1 বলেছে যে হেড অফিস ব্রাঞ্চকে $1000 ইনভেস্ট করেছে, তাই না? অ্যান্সার করেন না কেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম যে যখনই হোম অফিস ব্রাঞ্চকে কিছু টাকা ফান্ড দিচ্ছে, এটা ব্রাঞ্চের জন্য এক ধরনের ইনভেস্টমেন্টের মতো। তাহলে অবশ্যই একটা অ্যাসেট অ্যাকাউন্ট। তো তাহলে সে হোম অফিস মেনটেন করবে কি? ইনভেস্টমেন্ট ইন ব্রাঞ্চ, মেসন ব্রাঞ্চ, ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ। তাহলে এই ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চকে সে নিশ্চয়ই ডেবিট করবে কত? 1000। ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ ডেবিট 1000। এবং কি ইনভেস্ট করেছে? স্যার, এটা মূলধন হিসেবে যাবে না, ক্যাশ? ক্যাশ ইনভেস্ট করেছে, ক্যাশ ক্যাশ টাকা টাকা ইনভেস্ট ইনভেস্ট করেছে, করছে। ক্যাশ ক্রেডিট হয়েছে 1000। সো এটা কার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জার্নালটা করলাম? হেড হোম অফিস অফিসের থেকে। হোম অফিস।
হ্যাঁ, হোম অফিসের হেড অফিসের পয়েন্ট অফ ভিউ থেকে যে আমরা ব্রাঞ্চে $1,000 ইনভেস্ট করলাম, তো অবশ্যই এটার মাধ্যমে ওই বিজনেসের উপরে আমার ইনভেস্টমেন্টের পরিমাণ বৃদ্ধি পেল, অ্যাসেট বৃদ্ধি পেল। এখন ব্রাঞ্চ তাহলে কি পেল ওদের কাছ থেকে? মূলধন পেল, ইকুইটি, ব্রাঞ্চ ক্যাপিটাল, কি পাইছে? ক্যাপিটাল ক্যাশ পেল টাকা স্যার, পেয়েছে, ক্যাশ টাকা ক্যাশ পেয়েছে। ক্যাশ আর ক্যাপিটাল স্যার। তো ক্যাশ টাকা পেয়েছে, সো অবশ্যই ক্যাশ নামক অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, সো ক্যাশ ডেবিট হয়েছে 1,000। আর পেয়েছে কার কাছ থেকে? হেড অফিস বা হোম অফিসের কাছ থেকে। সো অবশ্যই আমরা বলেছি একদিকে যেমন হেড অফিস ব্রাঞ্চের নামে ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ ইউজ করতেছে, তাহলে অবশ্যই মেসন ব্রাঞ্চ ও হোম অফিসের নামে একটা আলাদা ইকুইটি অ্যাকাউন্ট মেনটেন করবে, যার নাম হোম অফিস। ঠিক আছে, যার নাম জি স্যার। হোম অফিস। তাহলে অবশ্যই হোম অফিস নামক ইকুইটি অ্যাকাউন্টটা বৃদ্ধি পাবে। তো হোম অফিস ক্রেডিট হয়ে যাবে 1,000। বোঝা যাচ্ছে কিনা? স্যার হোম অফিস কেন জি হলো স্যার। বুঝলাম না স্যার। ইকুইটি হলো, আপনি যেটাকে ক্যাপিটাল ক্যাপিটাল বলছেন বারবার, জি, ক্যাপিটাল ক্রেডিট হয় না, তো এখানে তার ক্যাপিটাল হবে না, কারণ এর দুইটা তো আলাদা কোম্পানি না যে মূলধন ওকে, হবে। তো হোম জি অফিসই একটা ইকুইটি অ্যাকাউন্ট হিসাবে মেনটেন করা হবে। ওকে স্যার, ঠিক আছে, তো একদিকে জি নগদ অর্থ বাড়ছে, ক্যাশ ইনক্রিজ করছে, তো ডেবিট হয়েছে। অন্যদিকে ক্যাপিটাল, সরি, ইকুইটি বাড়ছে, যার নাম হোম অফিস। তাহলে এটাই তো প্রথম ট্রানজাকশন। তাহলে প্রথম ট্রানজাকশনে হোম অফিস কি জার্নাল দিবে, আর কি বলে ব্রাঞ্চ কি জার্নাল দিবে, আমরা কিন্তু দেখলাম। জি স্যার। তো সেকেন্ড ঘটনাটাকে একটু, সেকেন্ড ট্রানজাকশনটা দেখেন। Merchandise with a home office cost of 60,000 was shipped by the home office to Mason branch। যে কি করা হয়েছে, ইনভেন্টরি গুলো, মার্চেন্ডাইজ গুলো হোম অফিস কস্টেই, মানে ক্রয় মূল্যেই আমাদের $60,000 ব্রাঞ্চের কাছে শিপ শিফট করা করা হয়েছে। হয়েছে। এখন এই যে আমরা শিপমেন্ট করছি, সো এখানেও কি হচ্ছে, আলটিমেটলি ঘটনাটা কি ঘটতেছে, যে হেড অফিস 60,000 টাকা অ্যামাউন্টের এক কিছু পণ্য ব্রাঞ্চকে দিচ্ছে। তাহলে এটাও হেড অফিসের জন্য এক ধরনের কি হবে, এটা স্যার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টই হবে। যে হেড অফিস যে ফান্ড দিচ্ছে, টাকা দিচ্ছে, অ্যাসেট দিচ্ছে, সো এটাও এক ধরনের যেহেতু ইনভেস্টমেন্ট। এই মজুত পণ্য, ইনভেন্টরি, মার্চেন্ডাইজ, এটাও তো একটা অ্যাসেট। তাহলে আমি আমার ব্রাঞ্চকে একটা অ্যাসেট দিচ্ছি, তার মানে ইনভেস্ট করছি, অবশ্যই আহ, পণ্য শিপমেন্টের মাধ্যমে ইনভেস্টমেন্টের পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বুঝা স্যার। গেছে? তো ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ। তো আমরা ওই যে এটা ইয়ে করব কিভাবে, যে আমরা ব্যাখ্যায় একটু লেখা, জার্নালে যে ব্যাখ্যা থাকে সেই ব্যাখ্যায় আমাদের একটু উল্লেখ করে দেওয়া উচিত, তাহলে ভালো। তাহলে ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ ডেবিট 60,000, কিন্তু কি কি দিচ্ছে আসলে? 60,000 টাকার কি স্যার দিচ্ছে? মার্চেন্ডাইজ, স্যার মার্চেন্ডাইজ। ইনভেন্টরি, ইনভেন্টরি, ইনভেন্টরি। ইনভেন্টরি দিচ্ছে, তাই তো? তাহলে এ নিলয় জি ভাই স্যার। একটু আস্তে কথা বল, কানফাটি যায়। ইনভেন্টরি ক্রেডিট। তোর স্পিকার কমার আর তোরটাতে যে শব্দ হয়, আমি কিছু কই? আচ্ছা, নেহাল, আপনার মাইক্রোফোনে অনেক শব্দ হয়, আর আপনার সাউন্ড বাড়ানো। স্যার ওই এই যে জন্য আমার বোধহয় ফ্যানটা জ্বালানো, তো বোধহয় এই আওয়াজটা আসতেছে। অসুবিধা নাই, চুপচাপ থাকলে শোনা যাবে। আপনি আপনার স্পিকার একটু কমায় দেন, হেডফোন যেহেতু আছে শুনতে পাবেন ইনশাল্লাহ। হেডফোন কি স্যার? স্পিকারটা কমায় দেন, সাউন্ডের ভলিউমটা কমায় দেন। স্যার নেহাল, 18 আছে স্যার, 18। তাও স্যার প্রবলেম। আচ্ছা, একটু কমায় রাখেন, আপনি শোনার মতো হলেই তো হবে, তাই না? জি স্যার। আচ্ছা। তো এখন ব্রাঞ্চ তাহলে কি পেলো হেড অফিসের কাছ থেকে? ব্রাঞ্চ কি পেলো হেড অফিসের কাছ থেকে? ইনভেন্টরি। ইনভেন্টরি পেল। ইনভেন্টরি তাহলে স্যার। অবশ্যই ইনভেন্টরি নামক অ্যাসেটটা ব্রাঞ্চের বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইনভেন্টরি ডেবিট হবে 60,000। আর পেয়েছে কার কাছ থেকে? হোম অফিস স্যার। হোম অফিসের কাছ থেকে। তাহলে হোম অফিস
নিশ্চয়ই ইকুইটি আবার বেড়ে যাচ্ছে, যে ওদের কাছ থেকে আমরা জিনিস পেয়েছি আবার, তাহলে ইকুইটি আবার বেড়ে যাচ্ছে, তো হোম অফিস ক্রেডিট হয়ে যাবে 60,000। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, থার্ড ট্রানজাকশন কি আছে? থার্ড ট্রানজাকশন কি আছে পড়েন সবাই একটু। যে ইকুইপমেন্ট ওয়াজ অ্যাকোয়ার্ড বাই মেসন ব্রাঞ্চ ফর 500 টু বি ক্যারিড ইন দ্য হোম অফিস অ্যাকাউন্টিং রেকর্ড। তাহলে কি বললো দেখেন, এটা একটু অন্য ধরনের ট্রানজাকশন কিন্তু। যে ইকুইপমেন্ট অ্যাকোয়ার্ড করছে কে? মেসন ব্রাঞ্চ। ইকুইপমেন্ট ওয়াজ অ্যাকোয়ার্ড বাই মেসন ব্রাঞ্চ $500, কিন্তু এই ইকুইপমেন্টটা টু বি ক্যারিড ইন দ্য হোম অফিস অ্যাকাউন্টিং রেকর্ড। যদিও কিনছে মেসন ব্রাঞ্চ, ব্রাঞ্চ আবার বলতেছে আরে ভাই এটা তো আমি আমার জন্য কিনি নাই, এটা আমি কিনছি কার জন্য? এটা আমি হোম কিনেছি অফিসের আমাদের জন্য। হেড অফিসের হোম অফিসের জন্য কিনেছে। তাহলে আসলে কিনেছে ব্রাঞ্চ, কিন্তু চার্জ করেছে কাকে? হোম অফিসকে। ঠিক আছে? তাহলে জি স্যার। ইকুইপমেন্টের অ্যাকচুয়াল ওনার, মানে অ্যাকচুয়ালি তাহলে কার কার হিসাবে চার্জ হবে? স্যার হোম অফিসের। হোম অফিসের। এসব কারণ হোম অফিসে চার্জ হবে, কারণ হোম অফিসের নামে এটা কেনা হয়েছে, হোম অফিসের জন্য এটা কেনা হয়েছে। তার মানে হোম অফিসের একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যার নাম ইকুইপমেন্ট, নাকি? তাহলে জি স্যার। ইকুইপমেন্টকে ডেবিট করে দিব। তাহলে ইকুইপমেন্ট ডেবিট হবে $500। কিন্তু প্রশ্ন হলো, এই ইকুইপমেন্টটা আসলে দিয়ে থেকে স্যার এটা মেশন ব্রাঞ্চ। মেসন ব্রাঞ্চ কিনেছে, তাই না? মেসন জি ব্রাঞ্চ স্যার। কিনেছে। তাহলে এতক্ষণ আমি, দ্যাট মিনস হোম অফিস, মেসন ব্রাঞ্চকে টাকা দিয়েছি, আমি ব্রাঞ্চকে ইনভেন্টরি দিয়েছি, তখন কি করেছি? ইনভেস্টমেন্টটাকে বাড়াই দিছি। তাহলে এখন ব্রাঞ্চ উল্টা আমার জন্য একটা জিনিস পাঠাইছে বা জিনিস কিনেছে, তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ আগের থেকে কি হবে? কমে যাবে স্যার। কমে যাবে স্যার। ইনভেস্টমেন্টটা কমে যাবে। তো অবশ্যই সেটাই করতে হবে, যে ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ কিন্তু এখন কমে যাবে, কারণ ইকুইপমেন্টটা কিন্তু হেড অফিস নিজের টাকা দিয়ে কিনে নাই, বরঞ্চ ব্রাঞ্চ ওদের পক্ষ থেকে কিনে দিয়েছে। তার মানে ব্রাঞ্চের কাছ থেকে উল্টা আমরা আহ কোনো বেনিফিট ফেরত নিচ্ছি, তাহলে ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাবে। জি বোঝা স্যার। গেছে বিষয়টা? ওকে। এখন যদি মেসন ব্রাঞ্চের কথা বলি, তাহলে মেসন ব্রাঞ্চ আসলে কি করছে? কিছু টাকা, ক্যাশ টাকা খরচ করছে, নাকি? জি স্যার। ক্যাশ টাকা খরচ করছে কার জন্য? হোম অফিসের জন্য। হোম অফিসের জন্য। তাহলে এতক্ষণ তো ওদের কাছ থেকে টাকা নিচ্ছিলাম, এই জন্য ইকুইটি বাড়ছিল। তাহলে এখন যদি আহ ওদেরকে উল্টা টাকা ফেরত দিয়ে দেই, তাহলে ইকুইটির পরিমাণ কি হবে? কমে কমে যাবে। যাবে। কমে যাবে। তাহলে অবশ্যই হোম অফিস এখন কি করে দিব? ডেবিট করে দিব ডেবিট। 500 টাকা। আর অবশ্যই আমরা ক্যাশ ক্যাশ ক্রেডিট। টাকা দিয়ে দিয়েছিলাম ইকুইপমেন্ট কেনার জন্য, তো ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে 500। বোঝা হ্যালো গেল স্যার। নাকি ঘটনা? কি বলেন? স্যার এই 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 জার্নালটা বুঝি নাই স্যার, একটু আবার বলেন স্যার। কেন বুঝেননি? ব্রাঞ্চ একটা, একটু মিউট করেন। ব্রাঞ্চ একটা ইকুইপমেন্ট কিনছে, ধরেন 500 টাকা দিয়ে আমি একটা ইকুইপমেন্ট কিনছি, তো অবশ্যই ক্যাশ টাকাও দিয়ে দিছি, কিন্তু ইকুইপমেন্টটা আমার জন্য কিনি নাই, কিনছি হেড অফিসের জন্য। তার মানে ইনডাইরেক্টলি আমি হোম অফিসকে টাকা দিলাম। বিষয়টা কি তাই হলো না? কারণ খরচটা আমার পকেট থেকে গেলেও আমি খরচটা করেছি কার জন্য? আমার হেড অফিসের জন্য। তাহলে বিষয়টা হলো, আমি হেড অফিসকে হেড অফিসকে 500 টাকা দিচ্ছি, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে অবশ্যই এতক্ষণ তো উল্টা ওর কাছ থেকে যখন কোনো জিনিস নিচ্ছিলাম বা কোনো টাকা নিচ্ছিলাম, তখন ইকুইটি বৃদ্ধি পাচ্ছিল। তাহলে হোম অফিসকে আমরা ক্রেডিট করেছি আগের দুই জার্নালে, কিন্তু এখন আমরা উল্টা কাজ করছি, আমরা টাকা ওদের জন্য খরচ করছি বা ওদেরকে দিচ্ছি। তাহলে অবশ্যই এটার মাধ্যমে ইকুইটির পরিমাণ
কমে যাবে। স্যার দোনোটাই বুঝি নাই, 3 নাম্বারটাও বুঝি নাই স্যার, আবার মেশন ব্রাঞ্চের ইনভেন্টরিটা বুঝি নাই স্যার। 2 নাম্বারের মেশন ব্রাঞ্চেরটা, মেশন ব্রাঞ্চ 2 নাম্বার আর 3 নাম্বার জার্নাল পুরোটাই বুঝি নাই স্যার। হোম কেন অফিস বুঝবেন না? আমার ইনভেন্টরি আসছে, ইনভেন্টরি পেয়েছি আমরা হেড অফিসের কাছ থেকে, তাহলে বিজনেসে ব্রাঞ্চের একটা ইনভেন্টরি বাড়ছে, অ্যাসেট ইনক্রিজ করছে, তাহলে অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট হবে না? ইনভেন্টরি ডেবিট হবে না? জি জি। আর দিয়েছে কে? আমি কিনেছি এটা? ব্রাঞ্চ কিনেছে? না স্যার, দিছে কে? হোম অফিস ওই দিয়েছে। হোম তাহলে অফিস। হোম অফিস যা আমাকে দিবে সেটার মাধ্যমে অবশ্যই ইকুইটি বৃদ্ধি পাবে না? জি তা সেটাই তো করা হয়েছে, ইনভেন্টরি ডেবিট, হোম অফিস ক্রেডিট। জি, স্যার। আর স্যার পরেরটা? পরেরটা বলেছি যে আমরা, পরেরটা স্যার ইকুইপমেন্টটা থাকে, হোম অফিসটা একটু দেন বলেন স্যার। হ্যাঁ, ইকুইপমেন্টটা ব্রাঞ্চ কিনলেও অ্যাকচুয়ালি এটা কার জন্য কিনেছে? হোম অফিসের জন্য কিনেছে। জি তো হোম অফিসের জন্য যেহেতু কিনেছে, তার মানে অ্যাসেটটা অ্যাকচুয়ালি বিলং করে হোম অফিসের জন্য। তাহলে এজন্য হোম অফিসের অ্যাকাউন্টসে হিসাব হবে যে ইকুইপমেন্ট নামক একটা অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তো ইকুইপমেন্ট ডেবিট হয়েছে 500। কিন্তু ক্যাশ টাকা তো আর হোম অফিস দেয় নাই, ক্যাশ টাকা কে দিয়েছে? ব্রাঞ্চ দিয়েছে। তো ব্রাঞ্চ যেহেতু টাকা দিয়েছে, তাহলে এতক্ষণ আমরা যখন ক্যাশ টাকা দিয়েছি তখন কি করেছি আমরা? দ্যাট মিনস হোম অফিস যতক্ষণ ব্রাঞ্চকে কিছু দিবে সেটাকে তারা হিসাব করেছে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাচ্ছে হিসাবে। তাহলে এখন এই ইকুইপমেন্ট যেটা হেড অফিস কিন্তু ব্রাঞ্চকে দেয় নাই, ব্রাঞ্চ উল্টা হেড অফিসকে দিয়েছে, তার মানে অবশ্যই ব্রাঞ্চের উপর আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণ আগের থেকে কমে যাচ্ছে। তো এ কারণেই আমরা ক্রেডিট করেছি ইনভেস্টমেন্ট ইন মেসান ব্রাঞ্চ, যে এতক্ষণ তো যখন টাকা দিয়েছি ইনভেস্টমেন্ট বাড়ছিল 1000, যখন ইনভেন্টরি দিয়েছি ইনভেস্টমেন্ট বাড়ছিল 60,000, কিন্তু এখন ওরা উল্টা আমাকে একটা জিনিস দিয়েছে, তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ আমার আগের থেকে কমে যাচ্ছে। আর এদিকে যেহেতু ব্রাঞ্চ ক্যাশ টাকা দিচ্ছে কার উদ্দেশ্যে? হোম অফিসের উদ্দেশ্যে। তাহলে অবশ্যই যত, যেহেতু আমরা এখন হোম অফিসকে উল্টা কোনো কিছু ফেরত দিচ্ছি, তাহলে ইকুইটির পরিমাণ আমাদের আগের থেকে কমে যাবে। তো সেই কারণে হোম অফিস ডেবিট হবে, আর আমাদের অবশ্যই ক্যাশ তো চলেই গেছে, তো ক্যাশ ক্রেডিট হবে। ঠিক আছে? ওকে, সো নেক্সট 4 নাম্বার ট্রানজাকশনটা দেখেন তো কি আছে। 4 নাম্বার ট্রানজাকশনটা পড়েন। কি লেখা? Credit sales by Mason branch amounted 80,000 and branch cost of merchandise sold was 45,000. তো বলতে পারবেন কেউ এটা কি ঘটনাটা? স্যার এখানে ধারে বিক্রি করলো মিশন ব্রাঞ্চ, যেটার 80,000 টাকা অ্যামাউন্ট, হ্যাঁ, কিন্তু এইটা স্যার, এটা সোল্ড করার জন্য আমার খরচ হয়েছে স্যার 45,000। তাহলে স্যার আমার লস হইল না জিনিসটা অনেকটা এরকম? চিন্তা করে বলেন, আপনারা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট, পণ্য বিক্রি করছি, একটু দেখি স্যার আরেকবার। পণ্য বিক্রি করছি, পণ্য বিক্রি করা জার্নাল কি? আপনারা জি স্যার, অ্যাকাউন্টিং, তারপরে কস্ট অ্যাকাউন্টিং, জি স্যার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বহু জায়গায় এসবের কাজ হয়েছে। জি স্যার, সেলস আর ক্যাশ আর সেলস স্যার। ক্যাশে বিক্রি করছে এরা? না স্যার, মানে সেলস, মানে সেলস এর জার্নাল তো স্যার সোল্ড ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এখানে কি ক্যাশে সেলস হয়েছে? বাকিতে না সেলস হলে কি জার্নাল হয়? না, এখানে প্রথমে স্যার ধারে বিক্রয়ের কথা বলছে। আরে বিক্রির জার্নাল কি? স্যার বিক্রির জার্নাল হচ্ছে স্যার ধারে বিক্রির জার্নাল, না স্যার বিক্রির জার্নাল? কি ধারে ধারে বিক্রয়ের ধারে জার্নাল? বিক্রির জার্নাল স্যার ক্যাশ, ক্যাশ ক্রেডিট স্যার, দেন আদার, না স্যার সরি স্যার, পাওনা স্যার, অ্যাকাউন্ট রিসিভেবল হবে, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সেলস হবে ক্রেডিট। আর সেলস রেভিনিউ বা সেলস ক্রেডিট। তো 10 সেমিস্টারে এসে আমরা যদি এই বেসিক জার্নালেও ওই স্যার কাপাকাপি করি সমস্যা।
তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আপনি সেলস answer ক্রেডিট করতে কয় টাকায় পারছেন বিক্রি না। করেছে? কত টাকায় বিক্রি করা হয়েছে? 80,000 80,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 80,000। আর সেলস এর জার্নাল কি শুধু এইটুকুই? সেলস এর কি এতটুকু জার্নাল দিলে কাজ শেষ কিনা? রিপ্লাই রিপ্লাই দেন। স্যার শুধু বিক্রি করলে তো স্যার এতটুকু নাকি? তাই পারপেচুয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা যখন কোনো পণ্য বিক্রি করছি তখন কি দিতে হয়? শুধু বিক্রি করছি 80,000 টাকায়, এই কথাটাই কি কোশ্চেনে দেওয়া? স্যার আরেকটা কি হ্যাঁ দেওয়া স্যার, আছে? পুরাটা আমি স্যার পড়তে কস্ট অফ পারতেছি না গুডস স্যার, সোল্ড, আমার বই নেই তো। দা ব্রাঞ্চ কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড হচ্ছে 45,000। তার মানে এই যে যেই জিনিসগুলো 80,000 টাকায় বিক্রি করছি তার ক্রয় মূল্য ছিল কয় টাকা? 45,000। 45,000 45,000 টাকা। টাকা। তার মানে অবশ্যই একটা পণ্য যে দামে বিক্রি করছি পুরোটাই কিন্তু আমাদের আয় না, কারণ ওই পণ্যটা কিনে আনতে আমাদের খরচ হয়েছে। তো জি অবশ্যই স্যার। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রির যখন রেকর্ড করতে হয়, জার্নাল করতে হয়, তখন শুধুমাত্র কয় টাকায় বিক্রি করছি এটাই কিন্তু শেষ কথা না, বরঞ্চ এই বিক্রি হওয়ার কারণে পেছনে আমার কত খরচ হয়েছিল, হোয়াট ইজ দ্য কস্ট অফ গুড সোল্ড, এবং এটার মাধ্যমে আমার ইনভেন্টরি কতটুকু ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে রেকর্ড করতে হবে। তো সেলস এর জার্নাল পারপেচুয়াল সিস্টেমে হয় দুইটা। সবাই মিউট রাখেন প্লিজ। ওয়াহিদ অন করে। কস্ট অফ গুড সোল্ড ডেবিট হয়ে যাবে, এক্সপেন্স হচ্ছে, কারণ 80,000 টাকার পণ্য বিক্রি হয়েছে ঠিকই, কিন্তু এই 80,000-এর পিছনে আমার খরচ হয়েছিল কত? 45,000। 45,000। সো অবশ্যই ইনকাম স্টেটমেন্টে একদিকে যখন সেলস বৃদ্ধি পায়, পাশাপাশি কিন্তু কস্ট অফ গুডস সোল্ডও বৃদ্ধি পাবে। সো জি এই জন্য স্যার। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। আর এটার মাধ্যমে আমাদের মজুত পণ্য কি আগের মতো আছে? না স্যার, ইনভেন্টরি কমে গেছে। হ্যাঁ, সো ইনভেন্টরি ক্রেডিট 45,000। বোঝা গেল? তো সেলস জি এর স্যার। জার্নাল দুইটা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। হ্যালো স্যার, জি বলেন। স্যার ওই জিনিসটা একটু শো করেন স্যার, পুরোটা তুলতে পারিনি, আর একটু প্রশ্ন আছে স্যার। প্রশ্নগুলো আমরা একটু ক্লাসের শেষে করি। ওকে স্যার, ওকে। আহ, একটু মার্ক করে রাখেন, কারণ জি সময় চলে যাচ্ছে, আমরা জি একটু স্যার, জি স্যার। লেকচারের মধ্যে আছি। হ্যাঁ, আমরা এগুলো সবই আপনারা পারেন আহ ইনশাল্লাহ। ওটা কোনো সময় হয়তো ভুলে গেছেন, অনেক আগে করেছেন। তো এই যে ঘটনাটা ঘটলো, যে বিক্রি করে দিল মেসন ব্রাঞ্চ, তো অবশ্যই বিক্রয়ের জার্নালটা কে দিবে? ব্রাঞ্চ দিবে। এখন এই ঘটনার জন্য হোম অফিসের কি কোনো রেকর্ড করতে হবে কোনো কিছু? আয়াত এই ঘটনার জন্য হোম অফিসকে কি কোনো কিছু রেকর্ড করতে হবে? শুনতে পাচ্ছেন? এই যে জি বিক্রি করা স্যার হয়েছে, শুনতেছি। মেসন ব্রাঞ্চ তো রেকর্ড করেছেই। হোম অফিস কি এই বিষয়ে কিছু রেকর্ড করবে? এটার সাথে কি হোম অফিসের কোনো সম্পর্ক আছে? স্যার নাই মনে হচ্ছে স্যার। নাই, কারণ ব্রাঞ্চ নিজে আলাদাভাবে সেল করেছে, তার যা ইনভেন্টরি রিসিভ করেছিল সেখান থেকে সেল করেছে। তো অবশ্যই এটার মাধ্যমে আহ, আমাদের হোম অফিসের এই ট্রানজেকশনের জন্য কোনো চেঞ্জ কিন্তু হবে হবে না। মিউট মিউট রাখেন, কথা বলার সময় শুধু অন করবেন, বাকি সময়টা মিউট রাখবেন কষ্ট করে। আচ্ছা, এর পরের ট্রানজেকশনটা কি আছে দেখেন, কালেকশন অফ
5 number transaction, collection of trade account receivable by Mason branch amounted to 62,000. তার মানে কি, একটু আগে যে আমরা বাকিতে বিক্রি করলাম, সেই বাকিতে বিক্রির মধ্যে 62,000 টাকা পাওয়া গেল। কে পেয়েছে? জি স্যার, মেসন ব্রাঞ্চ। ব্রাঞ্চ পেয়েছে কাস্টমারের কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে। তাহলে অবশ্যই ঘটনাটা সম্পূর্ণ কার? মেসন ব্রাঞ্চ। ব্রাঞ্চের। তাহলে অবশ্যই আমরা ব্রাঞ্চের ঘরে শুধুমাত্র জার্নালটা কিন্তু হবে যে কি করেছে, ক্যাশ পেয়েছি, ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল Account receivable credit। ক্যাশ ডেবিট হচ্ছে তাহলে কত টাকা বলেছে, 62,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এগুলো সবই পুরনো ঘটনা, আমরা সবই পারি। খালি এখানে এক্সট্রা হচ্ছে যে ব্রাঞ্চ আর হেড অফিসের নিজেদের কি কি ভাবে রেকর্ড করে, এতটুকুই পার্থক্য, এছাড়া কিন্তু কোনো পার্থক্য নেই। আর অবশ্যই এই ঘটনার জন্য হেড অফিসের কি কোনো জার্নাল দেওয়ার প্রয়োজন আছে? না স্যার, নট। নাই। তাহলে এদের কিন্তু কোনো জার্নাল দেওয়ার প্রয়োজন নাই। নেক্সট ট্রানজাকশনটা কি আছে একটু পড়েন। স্যার এক্সপেন্স হয়েছে স্যার 20,000 টাকা স্যার, অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, অপারেটিং এক্সপেন্স হয়েছে 20,000 টাকা মেসন ব্রাঞ্চের। তাহলে ব্রাঞ্চের নিজস্ব অপারেটিং এক্সপেন্স, তাহলে এটাও কার ঘটনা? ব্রাঞ্চ ব্রাঞ্চেরই ঘটনা। তাহলে এটা ব্রাঞ্চের বইতে রেকর্ড হবে যে অপারেটিং এক্সপেন্সেস খরচ হিসাবে অবশ্যই ডেবিট, এবং যেহেতু ক্যাশে দেওয়া হয়েছে তো ক্যাশ ক্রেডিট। সো সিম্পল অ্যাজ দ্যাট, কঠিন কিছু ভাবার কিছু নাই। তো কত টাকা? 23,000 না কত? জি স্যার, জি স্যার 20,000 টাকা। 20,000। অলরাইট। তো এটার জন্য হেড অফিসের বইতে কি হবে না, কোনো কোনো entry হবে না, no entry। জার্নাল কিন্তু দেওয়ার প্রয়োজন নাই। অলরাইট, 7 নম্বর ঘটনাটা কি? Cash of 37,500 was remitted by Mason branch to the home office. এখানে স্যার দুটো ব্যাংকেই হবে স্যার, দুটোখানেই হবে। হ্যাঁ, কারণ এখানে ব্রাঞ্চেও কিছু কাজ করেছে আর হোম অফিসও কিছু, যেহেতু একজন আরেকজনের কাছে স্যার পাঠাইছে। জি, একজন পাঠাইছে একজন গ্রহণ করছে, সো দুইজনেরই কোনো না কোনো কাজ রয়েছে। তাহলে জি। রেমিট করেছে কে? মেসন ব্রাঞ্চ। কাকে? হোম অফিসকে। তার মানে হয়তো যা ইনকাম করেছে, যা এই যে রেভিনিউ করলো, বা 62,000 টাকা পেয়েছে, খরচ টরচ দিয়েছে, এই খরচ টরচ দেওয়ার পরেও কি করলো, ব্রাঞ্চ তাদের অ্যাকাউন্ট থেকে 37,500 টাকা হোম অফিসকে পাঠাইলো। তাহলে অবশ্যই টাকাটা পাচ্ছে কে? হোম অফিস। হোম অফিস পাচ্ছে। তাহলে হোম অফিস ক্যাশ টাকা পাচ্ছে, তাহলে অবশ্যই ক্যাশ ডেবিট করবে হোম অফিস। তাহলে ক্যাশ ডেবিট করবে হোম অফিস কয় টাকা? কত টাকা ছিল? 30,500 37,500। 37,500 টাকা। কিন্তু এই যে টাকাটা কার কাছ থেকে পেলাম আমরা? স্যার ক্যাশ ব্রাঞ্চ থেকে। ব্রাঞ্চের কাছ থেকে পেয়েছি। তাহলে এতক্ষণ আমরা যখন ব্রাঞ্চকে উল্টা ক্যাশ দিচ্ছিলাম, তখন ইনভেস্টমেন্ট ইন ব্রাঞ্চ বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এখন উল্টা ব্রাঞ্চ আমাকে টাকা ফেরত দিচ্ছে, তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ আগে থেকে কি হবে? কমে যাবে। কমে যাবে। তাহলে ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ ক্রেডিট হয়ে যাবে 37,500। ঠিক আছে। আর যদি আমরা ব্রাঞ্চের কথা চিন্তা করি, তাহলে ব্রাঞ্চ কি করছে? টাকাটা ওকে দিয়ে দিচ্ছে না। তাহলে এতক্ষণ আমরা যখন হোম অফিসের কাছ থেকে টাকা নিয়েছিলাম, আমরা ইকুইটি বৃদ্ধি পাচ্ছিল, হোম অফিস ক্রেডিট হচ্ছিল এতদিন যতক্ষণ নিচ্ছিলাম। তাহলে এখন আমরা টাকা ফেরত দিচ্ছি, তাহলে হোম অফিস কি হবে? ডেবিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হোম অফিস ডেবিট হয়ে যাবে 37,500। আর টাকাটা যেহেতু ওরা ক্যাশ টাকা দিচ্ছে, তো অবশ্যই ক্যাশ টাকা ক্রেডিট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? জি স্যার। আপনারা যদি একটু লক্ষ্য করেন, যে যখন একটু দুই সাইডে খেয়াল করেন, আমি একটু হাইলাইট যদি করি, দেখতে পাচ্ছেন আমার হাইলাইট কালার গুলো? জি স্যার। তার মানে ইনভেস্টমেন্ট যখন হোম অফিসের বইতে ডেবিট হবে,
তার মানে অটোমেটিক্যালি ব্রাঞ্চের বইতে হোম অফিস অ্যাকাউন্টটা কি হবে? ক্রেডিট হবে। ক্রেডিট হবে। আবার ব্রাঞ্চের বইতে যদি হোম অফিস অ্যাকাউন্ট ডেবিট হয়, তার মানে অবশ্যই হোম হেড অফিসের বইতে ইনভেস্টমেন্ট ইন ব্রাঞ্চ অ্যাকাউন্টটা কি হবে? ক্রেডিট ক্রেডিট হবে। এটাকেই কিন্তু রেসিপ্রোকাল যেটা আমরা বলছিলাম, এই দুইটাই হচ্ছে রেসিপ্রোকাল অ্যাকাউন্ট, যে হেড অফিসের জন্য এই ইনভেস্টমেন্ট ইন ব্রাঞ্চ অ্যাকাউন্টটা একটা মেনটেন করে, আর ব্রাঞ্চ হেড অফিসের জন্য এই হোম অফিস অ্যাকাউন্টটা মেনটেন করে। তো দুইজন কিন্তু আসলে সেম কথাগুলোই রেকর্ড করে, দুইজনের ঘুরে ফিরে ব্যালেন্সও একই হবে, কিন্তু একজনের জন্য যেহেতু এটা সম্পদ, এটা ডেবিট ব্যালেন্স বের হবে, আরেকজনের যেহেতু এটা একটা ইকুইটি, সো একটু ক্রেডিট ব্যালেন্স বের হবে। কিন্তু আলটিমেটলি যখনই ইনভেস্টমেন্ট এর জন্য ডেবিট হবে, ব্রাঞ্চের জন্য হোম অফিস ক্রেডিট হবে। যখনই ইনভেস্টমেন্ট হোম অফিসের জন্য ক্রেডিট হবে, তখনই সেটা ব্রাঞ্চের জন্য ডেবিট হবে। তো সবসময় অপোজিট কাজ দুই পক্ষে ঘটতে থাকবে। তো এই জন্য এটাকে রেসিপ্রোকাল বলা হচ্ছিল। তো ফাইনালি লাস্ট ট্রানজাকশন আমাদের কি লেখা? অপারেটিং এক্সপেন্স ইনকার্ড বাই দ্য হোম অফিস অ্যান্ড চার্জ টু মেসন ব্রাঞ্চ। কথাটার অর্থ কি? স্যার এটা হোম অফিসে আমার আমার এক্সপেন্সটা সংগঠিত হয়েছে, কিন্তু আমি মেশন ব্রাঞ্চের কাছ থেকে চার্জ করছি, মানে ওর কাছ থেকে কাটিয়ে নিবো আমি এটা। হ্যাঁ হ্যাঁ, এটা নিব মানে কি, মানে হ্যাঁ ওর জন্য তাকে চার্জ করবো আর কি, তার থেকে নিবো। তার মানে ব্রাঞ্চকে আমি ব্রাঞ্চের জন্য আমি খরচটা করেছি, তাহলে ব্রাঞ্চের জন্য আমি যে প্রথমে 1,000 টাকা পাঠাইছি, ব্রাঞ্চের জন্য যে আমি ইনভেন্টরি পাঠাইছিলাম, এটার মাধ্যমে আমার ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ছিল না কমছিল? বাড়ছিল। বাড়ছিল। তাহলে আমি এখন হেড অফিস কি করলো, ব্রাঞ্চের জন্য আরো 3,000 টাকা খরচ করলো, তাহলে এটার মাধ্যমেও ইনভেস্টমেন্টের পরিমাণ কি হবে? বাড়বে। 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 তো অবশ্যই ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ বাড়বে। কারণটা কি? কারণটা হলো হেড অফিস ব্রাঞ্চের জন্য আরো 3,000 টাকা খরচ করেছে, তাই না? তো এই কি কারণে হেড অফিস খরচ করছিল স্যার? কোশ্চেনটা জি, স্যার তাই তো আরেকবার। লেখা দেখেন, অপারেটিং এক্সপেন্স ইনকার্ড বাই দ্য হোম অফিস, ঘটাইছে কে? হোম অফিস, কিন্তু চার্জ করেছে কার নামে? ব্রাঞ্চের নামে। মেশন ব্রাঞ্চের। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি খরচ বা ঘটনাটা ঘটাইছে কে? হোম অফিস। হেড হোম অফিস, কিন্তু চার্জ করেছে কার নামে? ব্রাঞ্চের নামে। তাহলে ব্রাঞ্চ। অবশ্যই ব্রাঞ্চ এটাকে তো এক্সপেন্স হিসেবে রেকর্ড করতে হবে, কিন্তু হেড অফিস কি করলো? হেড অফিস তার মানে যেহেতু ব্রাঞ্চের পক্ষ হয়ে টাকাগুলো দিয়ে দিয়েছিল, তাহলে অবশ্যই আমার টাকাটা কে দিছে? হেড অফিস দিয়েছে। তাহলে হেড অফিস কার জন্য টাকা দিয়েছে? মেসন ব্রাঞ্চের জন্য টাকা দিয়েছে। তার মানে অবশ্যই ইনভেস্টমেন্টের পরিমাণ বৃদ্ধি পাবে। তো জি। ইনভেস্টমেন্ট ইন মেসন ব্রাঞ্চ ডেবিট, আর এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স ক্রেডিট 3,000। আর এই অন্যদিকে জায়গায় ক্যাশ ক্রেডিট হ্যাঁ, হয় না কেন? ক্যাশ হবে না, কারণ অবশ্যই যখন খরচটা হয়েছিল তখন ইন্ডিভিজুয়ালি হেড অফিস একটা আলাদা জার্নাল দিয়েছে। আমরা যেহেতু হেড অফিসের আলাদা জার্নাল কিন্তু এখানে রেকর্ড করছি না, তো অবশ্যই যখন প্রাথমিকভাবে ঘটনাটা ঘটছিল, তখন জার্নাল দিয়েছিল কি? অপারেটিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এটাই দিয়েছিল নিশ্চয়ই, তাই না? জি স্যার। কিন্তু এখন কি করা হচ্ছে, এইটা যেহেতু ওরা নিজেদের অ্যাকাউন্টে চার্জ করবে না, ট্রান্সফার করতে চাচ্ছে কার নামে? ব্রাঞ্চের নামে। ব্রাঞ্চ। তো এই জন্য তারা এই সেই অপারেটিং এক্সপেন্স অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিল। আপনারা যদি একটু দেখেন আলাদা জায়গায় যদি আমরা করি, তাহলে ধরেন অপারেটিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, তাই না? জি স্যার, বুঝতে তাই তো। পারছি। আর আরেকটা হচ্ছে এই এই ঘটনায় ঘটলো ইনভেস্টমেন্ট ডেবিট অপারেটিং এক্সপেন্স ক্রেডিট। তাহলে দেখেন অপারেটিং এক্সপেন্স প্রাথমিক জার্নালে কি হয়েছিল? ডেবিট হয়েছিল। আর এই যে ব্রাঞ্চকে আমরা চার্জ করতেছি, তখন অপারেটিং এক্সপেন্স কি হয়েছে? ক্রেডিট। ক্রেডিট হয়েছে। সো আমরা কি চাচ্ছি আসলে, এই আহ, কি বলে, এটাকে আমরা এলিমিনেট করে দিতে চাচ্ছি আর কি। তো এই জন্য আমরা অপারেটিং এক্সপেন্সের যেহেতু দায়ভার নিতে চাচ্ছি না, সো এজন্য অপারেটিং এক্সপেন্সকে ক্রেডিট করে দিয়ে এলিমিনেট করে দিচ্ছে কে? হোম অফিস তার বই থেকে অপারেটিং এক্সপেন্স নামক এই ক্যাটাগরিটা
এলিমিনেট করে দিচ্ছে, কারণ এটা অ্যাকচুয়ালি চার্জ হবে, কে করবে, চার্জ করবে কে, ব্রাঞ্চ নাকি। তাহলে ব্রাঞ্চের জন্য বুঝতে এটা পেরেছি স্যার, হবে ওই অপারেটিং। ক্যাশটাই হ্যাঁ হ্যাঁ এই জায়গায় স্যার ইনভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, ক্যাশটাই ইনভেস্ট হিসাবে ঢুকে গেছে। হ্যাঁ, ক্যাশটা অলরেডি এদের অ্যাকাউন্ট থেকে চলে গেছে, যেহেতু ওটা ওদের পার্সোনাল হিসাবে চলে আসছে। তো অপারেটিং এক্সপেন্স ডেবিট করবে আসলে কে, কার জন্য, যার জন্য চার্জ হবে, ব্রাঞ্চের জন্য চার্জ হয়েছে, সো অপারেটিং এক্সপেন্স ডেবিট। আর এই যে অপারেটিং এক্সপেন্সের খরচটা কে দিয়েছে, অপারেটিং এক্সপেন্সের খরচটা কে দিয়েছে, হোম অফিস দিয়েছে। তার মানে হোম অফিস আমার জন্য এক্সট্রা খরচ করেছে, এক্সট্রা টাকা দিছে, তার মানে ইকুইটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো অপারেটিং এক্সপেন্স ডেবিট, হোম অফিস ক্রেডিট। বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই স্যার 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 আমি একটু বলি স্যার। বলেন। স্যার এইখানে যে হোম অফিসের জার্নালে অপারেটিং এক্সপেন্স ক্রেডিট করলেন, কারণ এই এক্সপেন্সটা তো আমার না, এটা না, তো আমি জি জি এটা তো আমি ব্রাঞ্চকে দিচ্ছি, এই জন্য জি জি, ব্রাঞ্চকে চার্জ করতে হবে। আমার আহ, আমার হিসাব বই থেকে অপারেটিং এক্সপেন্স কে এলিমিনেট করে দিচ্ছি, যাতে ব্রাঞ্চ এটাকে তার বইতে চার্জ আর দেখাতে পারে। ক্যাশটা কই গেল স্যার? এই যে আলাদা জার্নাল দেখালেন অপারেটিং এক্সপেন্স ডেবিট ক্যাশ, হ্যাঁ, ক্যাশ এটা ইনভেস্টমেন্টের সাথে। এটা তো হেড অফিসের পার্সোনাল জার্নাল, আমরা তো হেড অফিসের হিসাব এখন করছি না, আমরা হিসাব করছি ব্রাঞ্চের কোনো ঘটনার কারণে হেড অফিসের কোথায় ইম্প্যাক্ট পড়ে। আমরা তো হেড অফিসের পার্সোনাল জার্নাল করতেছি না একটা। ওকে স্যার, হেড ওকে অফিসের নিজস্ব তো কিছু ঘটনা থাকতে পারে, তাই না? ওকে স্যার। হেড আর অফিসের আর স্যার ওই সাইডের জার্নালটা অপারেটিং এক্সপেন্স আর হোম অফিস অপারেটিং এক্সপেন্স ক্যান বি অপারেটিং এক্সপেন্স তো ব্রাঞ্চের জন্যই তো অপারেটিং এক্সপেন্সটা করা হয়েছে, তো ব্রাঞ্চই তো চার্জ করবে। আর ওকে টাকাটা যেহেতু হোম অফিস দিয়েছে, তো ইকুইটি হোম বাড়ছে, অফিসের প্রতি আমাদের দায়িত্ব, ক্যাপিটাল ইকুইটি, বাড়ছে। দায়বদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। জি জি স্যার, ঠিক আছে, জি ওকে। তো আজকে আমাদের এই যে মৌলিক জার্নাল গুলো শিখলাম, এইটুকুই মূলত দেখবো। সো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আর একটু ফার্দার এগুলো জানার চেষ্টা করব, যে ব্রাঞ্চ কিভাবে স্যার। কাজগুলো করে। স্যার একটু প্রশ্ন ছিল স্যার। একটু